আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের শান ভাইয়া চলে আসলাম আরো একটি এক্সক্লুসিভ আইসিটি লাইভ ক্লাস নিয়ে ইউসিসি হেড ব্রাঞ্চের পেজ থেকে। তো আমি আজকের যে ক্লাসটা রেখেছি বিশেষ করে এইচএসসি 26 এবং 27 ব্যাচের মধ্যে। আসলে এইচএসসি 26 এবং 27 ব্যাচ বলতে বিশেষ করে এইচএসসি 2026 ব্যাচের জন্য, কারণ তোমরা খুব ভালো করেই জানো পরীক্ষা কিন্তু আমাদের একেবারে সন্নিকটে, আমাদের একেবারে মানে ওই যে গড়াই বা দরজায় করা নাড়ছে বলে না, সেই রকম আমাদের এইচএসসিটা পরীক্ষাটাও কিন্তু আমাদের দরজায় কিন্তু করা নাড়ছে। কারণ আর মাত্র 2 মাস সময়ও নেই, এর মধ্যে আমাদের কি শুরু হয়ে যাবে বলতো ভাইয়া? এর মধ্যে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এইচএসসি পরীক্ষাতে অনেকের অনেক সাবজেক্টে সমস্যা থাকলেও প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই A+ নিয়ে চিন্তায় আছো অথবা পাস করা নিয়ে চিন্তায় আছো আইসিটি নিয়ে। তাই আমি ইউসিসি হেড ব্রাঞ্চের পেজ থেকে আইসিটির একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস নিব বলে কথা দিয়েছিলাম। ইনশাল্লাহ সেই ধারাবাহিক ক্লাসের আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো সেই ধারাবাহিক ক্লাসের আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো প্রথম ক্লাসেই আমরা রেখেছি প্রথম অধ্যায়, এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়, এক ক্লাসেই প্রথম অধ্যায় কমপ্লিট। অর্থাৎ আইসিটি প্রথম অধ্যায়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা টপিক আমি আলোচনা করে দেব এবং এখানে যত খুঁটিনাটি বিষয় আছে সেগুলো তুমি কিভাবে বলবা, কিভাবে প্রশ্নে আসবে, সবকিছুই কিন্তু আলোচনা করে দিব। পাশাপাশি আমার টোটাল এই ক্লাসে আমি যা যা পড়াবো এইগুলোর উপরে একটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব এবং এই পিডিএফ পেতে হলে অবশ্যই তোমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা আমি বলছি। তার আগে সবার কাছে একটু কষ্ট করে বলতে চাই, লাইভটা যে যেখান থেকেই দেখছো একটু জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। একটু সবাই কষ্ট করে লাইভ ক্লিয়ার আছে কিনা, ভিডিও ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে সবাই জানাও। আরিয়ান শিপ্ত লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আরিয়ান শিপ্ত ভাইয়া, তুমি একটু কষ্ট করে আমাকে লিখে জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা ভিডিও ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা। আজকে পুরো প্রথম অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একদম ফাতা ফাতা করে দেওয়া হবে। প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়াই দিব এবং টপিক পড়াই দিব বলতে একদম বেসিক জিনিসগুলো বোঝাই দিব। এরপরে ওই পুরো টপিকের উপরে আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, যে পিডিএফ তুমি একবার আমার ক্লাস করার পরে চোখ বুলাইলে এই প্রথম অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক ইনশাল্লাহ তোমার কখনো ভুল হবে না, তুমি ওইটার সমাধান করতে পারবা। তো একটু কষ্ট করে সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে লাইভ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আর একটু কষ্ট করে বলো যে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো, বোঝা যাচ্ছে ক্লিয়ার, অল পারফেক্ট, অল ক্লিয়ার, সব ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, ওকে ফাইন। তার মানে আমি ধরে নিচ্ছি সাউন্ড ক্লিয়ার। ওকে, তো ক্লাসের শুরুতেই আমি এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। তার আগে একটু কথা বলতে চাই, যে যেখান থেকেই লাইভটা দেখছো না কেন একটু কষ্ট করে কমেন্ট সেকশনে গিয়ে নিজের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কমেন্ট সেকশনে মেনশন দাও, মেনশনে ঝড় তুলে দাও আর লাইভটা শেয়ার করে দাও, যাতে সর্বোচ্চ পরিমাণে সংখ্যক শিক্ষার্থী আজকে আমাদের সাথে এই ক্লাসে উপস্থিত হতে পারে এবং আমরা সবাই মিলে আজকে ঝাঁকানাকে একটা ক্লাস করে আইসিটি প্রথম অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লাসে কমপ্লিট করে ফেলতে পারি এবং এই প্রথম অধ্যায় থেকে যেভাবেই
প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো যদি এই ক্লাসটা সম্পূর্ণ করি এবং এইটার উপরে পিডিএফ আমি দিই। তো পিডিএফ পাওয়ার প্রথম অপশন হচ্ছে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে এবং কমেন্ট সেকশনে নিজের যে কোনো 10 জন ফ্রেন্ডসকে মেনশন দিতে হবে। আর এই 10 জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে সেই স্ক্রিনশটটা আমি শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেই নাম্বারে ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে এরপরে আমি আমার এই পুরো অধ্যায়ের এই পুরো ক্লাসের পিডিএফটা আমি তাকে দিয়ে দিব একদম বিনামূল্যে। সুতরাং সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও আর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই 10 জন ফ্রেন্ডকে মেনশন করবা মিনিমাম। আর এই 10 জন ফ্রেন্ডকে মেনশন করলেই তুমি পেয়ে যাচ্ছ আজকের ক্লাসের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসের টোটাল যে পিডিএফ সেই পিডিএফটি। তো আমরা এখনই ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের আগে বলে দিচ্ছি প্রথম অধ্যায়ের ক্লাস। তো প্রথম অধ্যায়ের ক্লাস হচ্ছে এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়। এখন প্রথম অধ্যায়ের নাম কি? নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। অর্থাৎ আমাদের যে প্রথম অধ্যায় আছে এই প্রথম অধ্যায়ের ক্লাসটা আমরা আজকে শুরু করতেছি। তো প্রথম অধ্যায়ের শুরুতে আমাদের এমসিকিউতে আইসিটির বেসিক থেকে কিছু প্রশ্ন আসে যে আইসিটি কি, আইসিটি শব্দটা কি, আইসিটি কয়টা প্রযুক্তি নিয়ে গঠিত। এক কথায় আইসিটি থেকে কিছু বেসিক প্রশ্ন আসে, সেই বেসিক প্রশ্নগুলো আমরা সবার প্রথমে জানবো। প্রথমে আসো আইসিটি কি। আইসিটি কিন্তু কোনো বাংলা শব্দ না, এটা একটা ইংলিশ শব্দের শর্ট ফর্ম। কিসের শর্ট ফর্ম বলো তো ভাইয়া? ইংলিশ আইসিটি শব্দের শর্ট ফর্ম। এই শর্ট ফর্মের ফুল মিনিং কি? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি দুইটা প্রযুক্তি নিয়ে গঠিত। কয়টা প্রযুক্তি? দুইটা। একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তার মানে আইসিটি এই যে শব্দটা দেখতেছি এই শব্দটা আমাদের দুইটা প্রযুক্তি নিয়ে গঠিত। একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে সিটি। কি কি বলো তো ভাইয়া? একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে সিটি। আইটির ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর সিটির ফুল মিনিং হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। এখন তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় আর যোগাযোগ প্রযুক্তি কি বলতে কি বোঝায়, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি বলতে কি বোঝায় আর কমিউনিকেশন টেকনোলজি বলতে কি বোঝায় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইনফরমেশন টেকনোলজি কি এটা যদি আমরা বুঝতে চাই আসলে আমরা বলে দেখি ইনফরমেশন। এই যে ইনফরমেশন, ইনফরমেশন কি? ইনফরমেশন মূলত ডেটার সমষ্টি। কিসের সমষ্টি বলতো? ডেটার সমষ্টি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে ডেটা কি? ডেটা কি এইটা বুঝতে গেলে ডেটা ওয়ার্ডটা আসলে কোথা থেকে আসলো আমাদের এইটা বুঝতে হবে। মনে রাখবা ডেটা ওয়ার্ডটা কোন দেশীয় শব্দ বলতো ভাইয়া? ডেটা ওয়ার্ডটা কোন দেশীয় শব্দ? ডেটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড। কোন ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। আর এই ডেটা ওয়ার্ডটা আসছে কোন ওয়ার্ড থেকে? ল্যাটিন ওয়ার্ড থেকে। তার মানে ডেটা ইংলিশ যে ওয়ার্ড, এই ইংলিশ ওয়ার্ডটা আসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। এখন কোন ল্যাটিন ওয়ার্ড থেকে এই ডেটা ইংলিশ ওয়ার্ডটা আসছে? সেটা হচ্ছে ডেটাম। কি বলতো? ডেটাম। তাহলে আমরা বুঝলাম ডেটাম নামে একটা ল্যাটিন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড থেকে ডেটা শব্দটা আনা হয়েছে। এই যে ল্যাটিন ভাষায় ডেটাম, এই ডেটাম শব্দের অর্থ কি জানো? ডেটাম শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্ট। কি বলতো ভাইয়া? ফ্যাক্ট, যার বাংলা হচ্ছে ঘটনা। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা বা ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টের সমষ্টি মিলে হয় হচ্ছে ইনফরমেশন। এখন ডেটার ওয়ার্ড সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি যে ডেটা একটা ইংলিশ ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটা আসছে ল্যাটিন ওয়ার্ড ডেটাম থেকে। আর ডেটাম শব্দের অর্থ ল্যাটিন ভাষায় ফ্যাক্ট, যার বাংলা হচ্ছে ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ডেটার কি আবার প্রকারভেদ আছে? অবশ্যই প্রকারভেদ আছে। আসলে ডেটা কয় প্রকার সেটা আমরা জেনে নিই। মনে রাখবা ডেটা প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিউমেরিক ডেটা। কোন ডেটা বলতো? একটা হচ্ছে নিউমেরিক ডেটা আর একটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। কোন ডেটা? নন নিউমেরিক ডেটা। তাহলে আমরা দেখলাম ডেটাকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নিউমেরিক ডেটা আর একটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নিউমেরিক ডেটা কি আর নন নিউমেরিক ডেটা কি? মনে রাখবা নিউমেরিক ডেটা হচ্ছে সংখ্যাবাচক ডেটা। কেমন ডেটা? সংখ্যাবাচক ডেটা। অর্থাৎ পৃথিবীর বুকে যত সংখ্যা আছে সবই নিউমেরিক ডেটা। যেমন আমি যদি বলি তোমাকে 3, এটা কোন ডেটা? নিউমেরিক ডেটা। আমি যদি বলি তোমাকে 5, এটা কোন ডেটা? নিউমেরিক ডেটা। আমি যদি তোমাকে বলি 1/2 কোন ডেটা? নিউমেরিক ডেটা। এক কথায় যত সংখ্যা পৃথিবীতে আছে প্রত্যেকটাই এক একটা নিউমেরিক ডেটা। আমি আবার বলছি আইসিটি দুইটা প্রযুক্তি নিয়ে গঠিত, একটা আইটি আর একটা হচ্ছে সিটি। আইটি ফুল মিনিং ইনফরমেশন টেকনোলজি। এখন ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে ডেটার সমষ্টি। ডেটা কি? ডেটা একটা ল্যাটিন ওয়ার্ড নাকি ইংলিশ ওয়ার্ড? ডেটা ওয়ার্ডটা কিন্তু ইংলিশ ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটা আসছে কোন ওয়ার্ড থেকে? এই ওয়ার্ডটা আসছে ল্যাটিন ওয়ার্ড ডেটাম থেকে। আর ল্যাটিন ওয়ার্ড ডেটাম শব্দের অর্থ ফ্যাক্ট বা ঘটনা।
আর এই ডেটার প্রকার ভেদে যদি আসো, ডেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউমেরিক ডেটা আর একটা হচ্ছে নন নিউমেরিক ডেটা। এখন নিউমেরিক ডেটা কোনগুলো? নিউমেরিক ডেটা হচ্ছে সংখ্যাবাচক ডেটাগুলো। পৃথিবীর বুকে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা বলবো নিউমেরিক ডেটা। আর সংখ্যা বাদে যত বর্ণ, শব্দ, চিহ্ন, অডিও, ভিডিও যা কিছু আছে, এভরিথিং, সবকিছুকে আমি বলবো নন নিউমেরিক ডেটা। একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে নিউমেরিক ডেটা আর নন নিউমেরিক ডেটা কি, এটা সবাই বুঝতে পেরেছো কিনা? নিউমেরিক ডেটা আর নন নিউমেরিক ডেটা কি, এটা সবাই বুঝতে পেরেছো কিনা? একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও। আর আমি আগেই বলে দিচ্ছি, আজকের পিডিএফ পাইতে গেলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে মিনিমাম 10 জন ফ্রেন্ডসকে মেনশন করতে হবে। 10 জন ফ্রেন্ডকে মেনশন করে সেই স্ক্রিনশট গুলো শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই স্ক্রিনশটটা দিলেই আমরা তাহলে তোমাকে পিডিএফটা পাঠিয়ে দিব। একটু কষ্ট করে সবাই সবার ফ্রেন্ডসকে মেনশন করে দাও, যাতে আজকের ক্লাসে সর্বোচ্চ পরিমাণ সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হতে পারে। কারণ আজকের ক্লাসে এতক্ষণ তো বেসিক আলোচনা করতেছি, পুরো প্রথম অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে তোমাকে বোঝাই দেওয়া হবে। এবং যারা মেনশন করে স্ক্রিনশট দিবা তাদেরকে আজকের ক্লাসের পিডিএফটা টোটালি ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ আজকের আমার ক্লাসটা করার পরে যদি পিডিএফটা পড়ো, প্রথম অধ্যায় তোমার কাছে পানি পানি হয়ে যাবে। যেভাবেই প্রশ্ন আসুক ইনশাআল্লাহ তুমি পারবা। একটু কষ্ট করে সবাই কমেন্টসে নিজের ফ্রেন্ডসদেরকে মেনশন করতে থাকো। সবাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে বুঝতে পারছো কিনা নিউমেরিক আর নন নিউমেরিক ডেটা কাকে বলে। ওকে, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো, অনেকে কমেন্ট করতেছে বুঝছি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে যত সংখ্যা আছে সব নিউমেরিক, আর সংখ্যা বাদে যা আছে নন নিউমেরিক। এই নিউমেরিক ডেটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি। কি 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 তিনটা ভাগে ভাগ করতে পারি বলো তো দেখি। নো, এই তো তোমাদেরকে প্যাচে ফেলাই দিছি। নিউমেরিক ডেটাকে আমরা তিন ভাগে না, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ইন্টিজার। কি কি বলো তো ভাইয়া? ইন্টিজার ডেটা। আর একটা হচ্ছে ফ্লোটিং ডেটা। কোন ডেটা? ফ্লোটিং ডেটা। আমি আবার বলছি, নিউমেরিক ডেটা কোন ডেটা? সংখ্যাবাচক ডেটা। পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলোকে নিউমেরিক ডেটা বলা হয়। এই নিউমেরিক ডেটাকে আমি দুই ভাগে ভাগ করি, একটা ইন্টিজার আর একটা ফ্লোটিং। এখন ইন্টিজার কোনগুলো মনে রাখবা, পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলাই নিউমেরিক ডেটা, আর যত ভগ্নাংশ সংখ্যা আছে সবগুলাই ফ্লোটিং ডেটা। যেমন আমি তোমাকে যদি বলা হয় 3, কোন ডেটা? নিঃসন্দেহে এটা ইন্টিজার ডেটা। যদি বলা হয় 5, কোন ডেটা? নিঃসন্দেহে এটা ইন্টিজার ডেটা। কিন্তু যদি বলা হয় 1/2, কোন ডেটা? তাহলে কিন্তু এটা ফ্লোটিং ডেটা। যদি তোমাকে বলা হয় -2 কোন ডেটা? নিঃসন্দেহে কিন্তু ইন্টিজার ডেটা। কিন্তু তোমাকে যদি বলা হয় 0.5 কোন ডেটা? তাহলে নিঃসন্দেহে কিন্তু এটা ফ্লোটিং ডেটা। তাহলে পূর্ণ সংখ্যা হইলে ইন্টিজার ডেটা, আর ভগ্নাংশ সংখ্যা হইলে কোন ডেটা বলো তো ভাইয়া? ভগ্নাংশ সংখ্যা হইলে ফ্লোটিং ডেটা। এইটা বুঝতে আমার বিশ্বাস কারোরই কোনো প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম নাই। এরপরও যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই তুমি কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও, ইনশাআল্লাহ আমি তোমার প্রবলেমগুলো সমাধান করে দিব। ওকে, এইটা যদি বুঝে থাকো, এখন আসলে নন নিউমেরিক ডেটাকে আবার কত ভাগে ভাগ করা যায়। এই নন নিউমেরিক ডেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? নন নিউমেরিককে তিন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রথমে আসবে ক্যারেক্টার ডেটা, এরপরে আসবে আমাদের অবজেক্টিভ ডেটা, এরপরে আসবে আমাদের স্ট্রিং ডেটা। কোন ডেটা বলো তো? স্ট্রিং ডেটা। এখন হচ্ছে ক্যারেক্টার ডেটা কোনগুলো মনে রাখবা, যত নরমালি লেখা আছে, যেমন ইনফরমেশন একটা লেখা, এটা কিন্তু ক্যারেক্টার ডেটা। যত লেখা আছে, যত রাইটিং আছে, সবগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা। আর লেখা বাদে যত সাংকেতিক চিহ্ন আছে সবগুলো আমাদের স্ট্রিং ডেটা। ধরো একটা চিহ্ন দিলাম, কোন ডেটা? স্ট্রিং ডেটা। যেমন আমি বললাম আইসিটি ওয়ার্ড, এই ওয়ার্ডটা কোন ডেটা? স্ট্রিং ডেটা। কারণ এটা কিন্তু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি শর্ট ফর্ম, অর্থাৎ সাংকেতিক চিহ্ন। অর্থাৎ পৃথিবীতে যত শর্ট ফর্ম আছে বা সাংকেতিক চিহ্ন আছে সবগুলাই স্ট্রিং ডেটা। আর এই লেখালেখি বা সাংকেতিক চিহ্নর বাইরে যত ভিডিও আছে, অডিও আছে, সাউন্ড আছে, ইমেজ আছে, পিকচার আছে, সব কিছুকে আমরা বলবো অবজেক্টিভ ডেটা। তাহলে এই হচ্ছে আমার টোটাল ডেটার সমাচার। আমি দেখলাম আইসিটি অর্থাৎ ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজি, এইটা আমাদের দুইটা প্রযুক্তি নিয়ে গঠিত, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে সিটি। আইটির ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন কি? ডেটার সমষ্টি। ডেটা কি? একটা ইংলিশ ওয়ার্ড, এটা আসছে ল্যাটিন ওয়ার্ড ডেটা থেকে। ল্যাটিন ভাষায় ডেটাম শব্দের অর্থ ফ্যাক্ট বা ঘটনা। ভাগ করছি
একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে স্ট্রিং। আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো ডেটার প্রকারভেদ নিয়ে। এখন তাহলে ইনফরমেশন টেকনোলজি কি? ইনফরমেশন টেকনোলজি এই যে ডেটা প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, আহরণ, ব্যবস্থাপনা এবং বিতরণ করাই হচ্ছে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। আর সিটির ফুল মিনিং কি? সিটির ফুল মিনিং হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। এখন কমিউনিকেশন টেকনোলজি বলতে আসলে আমরা কি বুঝি? মনে রাখবা, কমিউনিকেশন টেকনোলজি বলতে আমরা বুঝি কি, সেটা বুঝতে গেলে আগে আমাকে কমিউনিকেশন ওয়ার্ডটা বোঝা লাগবে। মনে রাখবা, এই কমিউনিকেশন ওয়ার্ডটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। কোন ওয়ার্ড বলো তো? ইংলিশ ওয়ার্ড। বাট এই কমিউনিকেশন ওয়ার্ডটা আসছে ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে। কোন ওয়ার্ড থেকে আসছে? ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে। ল্যাটিন ভাষায় এই কমিউনিকেয়ার শব্দের অর্থ কি জানো? ল্যাটিন ভাষায় এই কমিউনিকেয়ার অর্থ টু শেয়ার। অর্থ কি বলতো? টু শেয়ার, যার বাংলা হচ্ছে আদান প্রদান। যার বাংলা কি? আদান প্রদান। তাহলে কমিউনিকেশন ওয়ার্ডটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটা আসছে ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে। ল্যাটিন ভাষায় এই কমিউনিকেয়ার শব্দের অর্থ হচ্ছে টু শেয়ার, যার বাংলা হচ্ছে আদান প্রদান। তার মানে এই কমিউনিকেশন বলতে কোনো কিছু আদান প্রদান করা বোঝায়। কি আদান প্রদান করা বোঝায়? ডেটা আদান প্রদান করা বোঝায়। তার মানে কোন ডেটা আদান প্রদান করাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। আই থিঙ্ক বুঝে গেছো আইসিটির বেসিক। আইসিটির বেসিক থেকে এইগুলোর মধ্যে এমসিকিউ তে প্রশ্ন আসার মতো আছে। কি আছে বলতো? এইগুলোই মূলত আমাদের প্রশ্ন আসার মতো আছে। কিন্তু আমাদের মূল যে আইসিটি টপিক, সেই টপিকগুলো এখন আমরা শুরু করবো। এতক্ষণ আমরা জাস্ট আইসিটি তোমাদের বেসিক একটা কনসেপ্ট দিলাম যে আইসিটি কি, আইসিটির কি কি তোমাকে পড়তে হবে, বা আইসিটি ওয়ার্ডের বিস্তারিত আমরা জানলাম। এখন আমরা মূল শব্দগুলো শুরু করব। তো শুরু করার আগে আমি সবাইকে আবার বলছি, একটু কষ্ট করে সবাই কমেন্ট সেকশনে নিজের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মেনশন করে দাও, এবং লাইভ ক্লাসটা নিজেদের যত মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সবগুলো গ্রুপে শেয়ার করে দাও, যাতে আজকের ক্লাসে সর্বোচ্চ সংখ্যক শিক্ষা। সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্টস করো, নিজের সব ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ওকে, আসো এখন যে গুরুত্বপূর্ণ টপিকগুলোর নাম বলবো, ইনশাআল্লাহ এই টপিকগুলোর মধ্যেই সকল প্রশ্ন কমন আসবে, এর বাইরে প্রশ্ন কমন আসা সম্ভব না। দেখো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলো, যেগুলো থেকে বিগত বছরে প্রশ্ন আসছে এবং এইবারও এর ভেতরে আসবে, এর বাইরে আসবে না। টপিকগুলোর মধ্যে প্রথমে আছে বিশ্বগ্রাম, এরপরে ভার্চুয়াল রিয়েলিটি, এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপর আছে রোবোটিক্স, এরপর আছে ক্রায়ো সার্জারি, এরপর আছে বায়োমেট্রিক্স, এরপর আছে বায়ো ইনফরমেট্রিক্স, এরপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরপর আছে ন্যানো টেকনোলজি, এরপর আছে আমাদের বিভিন্ন ধরনের সাইবার অপরাধ। তো এর প্রত্যেকটা টপিক এখন ইনশাআল্লাহ আমি আলোচনা করবো। এতক্ষণ জাস্ট এমনি তোমাদের আমরা আইসিটির বেসিক একটা কনসেপ্ট দিলাম, ওইখান থেকে অবশ্যই আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসবে। তো ওইটা যারা করছে তাদের জন্য কাজে লাগছে। এখন আমাদের মূল পড়াগুলো শুরু হচ্ছে। তো মূল পড়ার শুরুতেই সবাইকে একটু মেনশন করে দাও, যাতে সবাই আমাদের সাথে আজকের ক্লাসে জয়েন করে সমানভাবে উপকৃত হতে পারে। সবাই সবাই একটু কষ্ট করে মেনশন করো। তো সবার প্রথমে আমি যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে বিশ্বগ্রাম। টপিকটার নাম কি বলতো ভাইয়া? বিশ্বগ্রাম। এখন দেখো, বিশ্বগ্রাম নামের মধ্যে বিশ্বকে গ্রাম বলা হয়েছে। কি বলা হয়েছে? গ্রাম বলা হয়েছে। এখন বিশ্বকে গ্রাম বলা হয়েছে, কেন বলা হয়েছে? এটা বললো কোন হারামজাদা? যেই হারামজাদা বিশ্বকে গ্রামের সাথে কম্পেয়ার করে বিশ্বগ্রাম নাম দিল, তার নাম হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। নাম কি বলতো? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ নাম দিল বা বিশ্বগ্রাম নাম দিল, এই বিশ্বগ্রাম নাম উনি আসলে কেন দিল? আর এই নামটা কোথায় বা দিল? তোমার কাছে এসে বলে গেছে নাকি আমার কাছে এসে বলে গেছে? উত্তরটা একদম সহজ। এই হারবার্ট মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম নামটা মূলত তিনি দুইটা বই লেখে, সেই দুইটা বইয়ে দিছে। সেই বইয়ের একটা লেখে 1962 সালে
আর একটা লেখে 1964 সালে। আমি আবার বলছি, শুরু থেকে একদম শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলে তোমরা পিডিএফ পাবা। আর এই ক্লাসটা করে পিডিএফটা একবার রেডি করলে ইনশাআল্লাহ তোমার আর কোনো প্রকারের সমস্যা থাকবে না, এই পুরো চ্যাপ্টার তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য তোমার কি করতে হবে, তোমার 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে। আর আজকের ক্লাসের উপস্থিতি একেবারেই কম দেখতেছি, আমি একটু সবাইকে বলবো দ্রুত দ্রুত সবাই কষ্ট করে এই ক্লাসটা সবার কাছে শেয়ার করে দাও। একটু 1 মিনিট সময় নিচ্ছি আমি এই ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আমি আমার আইডি থেকে একটু কষ্ট করে এটা শেয়ার করে দিই, একটু ওয়েট করো সবাই। ওকে, আমরা আবার ফিরে আসলাম আমাদের ক্লাসে। লাইভটা আমাদের শেয়ার দেওয়া হয়ে গেছে। এখন একটু কষ্ট করে সবাই জাস্ট কমেন্ট সেকশনে কমেন্টস করে ঠাস ঠাস করে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো এবং রেসপন্স করতে থাকো। ইনশাআল্লাহ আমরা এখন আবার ফাটাফাটি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে হারবার্ট মার্শাল ম্যাকলুহান 1962 সালে একটা বই লেখে, 1964 সালে একটা বই লেখে। 1962 সালে যে বইটা লেখে তার নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ আ টাইপোগ্রাফিক ম্যান। আর 1964 সালে বইটা লেখে তার নাম হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এগুলো লেখা লাগবে না, কারণ আমি যে পিডিএফ দিয়ে দেবো এই পিডিএফ এর মধ্যে এই সবগুলো তুমি পেয়ে যাবে। তাহলে 1962 সালে যে বইটা লেখে তার নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ আ টাইপোগ্রাফিক ম্যান। আর 1964 সালে যে বইটা লেখে তার নাম হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই দুইটা বইতে তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কথাটা উল্লেখ করেন। এখানে তিনি দেখানোর চেষ্টা করেন যে একটা গ্রামে আমরা আসলে কি পাই, একটা গ্রামের মধ্যে আমরা আসলে একটা স্কুল পাই যেখানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, একটা মানুষ পাই যার সাথে আমি দেখা করতে পারি, কথা বলতে পারি, তারপরে আমি চিকিৎসালয় পাই বা ডাক্তার পাই যেখান থেকে আমি চিকিৎসা এক কথা একটা গ্রাম থেকে আমি অনেক সুযোগ সুবিধা পাই। কিন্তু বর্তমানে ইন্টারনেট ও ইলেকট্রিক মিডিয়া প্রযুক্তির সাহায্যে বা কল্যাণে পুরো বিশ্বটাই এখন আমার হাতের মুঠোর মধ্যে চলে আসতেছে। আমি এখানে বসে থেকে আমেরিকান ডাক্তারদের চিকিৎসা নিতে পারতেছি, এখানে বসে থেকে আমি তাদের কি করতে পারতেছি, যেমন তোমরা বাসায় বসে থেকে আমার ক্লাস এখান থেকে করতে পারতেছো। আমার একটা ফ্রেন্ডের দেখার দরকার হচ্ছে, আমি ডিরেক্ট না গিয়েও হাই বন্ধু কেমন আছো, হ্যালো কেমন আছো, আমি ডিরেক্ট কথা বলতে পারতেছি। তার মানে একটা গ্রামের মধ্যে তুমি যে সুযোগ সুবিধাগুলো পাও, এই সেম সুযোগ সুবিধাগুলো কিন্তু তুমি বর্তমানে কোথায় পাচ্ছ, বর্তমানে পুরো বিশ্বের মধ্যে পাচ্ছ ইন্টারনেট ও ইলেকট্রিক মিডিয়া প্রযুক্তির সাথে। এই জন্য উনি মূলত এই বিশ্বকে গ্রামের সাথে কম্পেয়ার করে বিশ্বগ্রাম দিছে, কারণ আমরা একটা গ্রামের সব সুযোগ সুবিধাগুলো এখন আমরা পুরো বিশ্বের মধ্যে পাচ্ছি। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন যদি প্রশ্ন আসে বিশ্বগ্রাম কাকে বলে, তাহলে কি লিখবা? সুন্দর মতো এই যে একদম সহজ সংজ্ঞা দিয়ে দিচ্ছি, বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বলে। এই সংজ্ঞাটা লিখে দিবা, উত্তর হয়ে যাবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো যে গ্লোবাল ভিলেজ কাকে বলে। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকেই বলা হয় গ্লোবাল ভিলেজ। এন্ড গ্লোবাল ভিলেজে আমি বুঝলাম এখন এইটার হচ্ছে কিছু ব্যাপার আছে। ব্যাপার কি? এই টোটাল গ্লোবাল ভিলেজ করতে বা আমার এই সুযোগ সুবিধাগুলো পাইতে আমার কিছু উপাদানের দরকার হয়েছে, কিছু ম্যাটেরিয়ালস এর দরকার হয়েছে। এই ম্যাটেরিয়ালস বা উপাদানগুলোকেই বলা হয় বিশ্বগ্রামের উপাদান সমূহ।
এখন এই বিশ্বগ্রামের উপাদান সমূহ কয়টা, এইটা কিন্তু আমাকে পড়তে হবে, মনে রাখবা। বিশ্বগ্রামের উপাদান সমূহ মোট হচ্ছে 5টা। কয়টা বলো তো? 5টি। তাহলে বিশ্বগ্রামের উপাদান মোট 5টি। প্রথমে আসবে হার্ডওয়্যার, কি বলতো? হার্ডওয়্যার। এরপরে আসবে আমাদের সফটওয়্যার, কি আসবে? সফটওয়্যার। এরপরে আমাদের আসবে ডেটা, কি আসবে? ডেটা। এরপরে আসবে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি, কি আসবে? নেটওয়ার্ক কানেক্টিভিটি। এবং সর্বশেষ আসবে আমাদের মানুষের সক্ষমতা, কি আসবে বলতো? মানুষের সক্ষমতা। তাহলে আমি আবার বলছি, বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকেই গ্লোবাল ভিলেজ বলে, কারণ পুরো বিশ্বটা এখন আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর এই বিশ্ব হাতের মুঠোর মধ্যে চলে আসতে পুরো বিশ্বের মধ্যে আমি একটা গ্রামের সুযোগ সুবিধাগুলো পাইতে আমার যে উপাদানগুলো দরকার হয়েছে সেগুলো হচ্ছে আমার বিশ্বগ্রাম ধারণার উপাদান সমূহ। তো বিশ্বগ্রাম ধারণার উপাদান সমূহ কয়টি, এইটা নিয়ে যদি প্রশ্ন আসে তুমি নির্দ্বিধায় 5টি উত্তর দিবা। কয়টা দিবা বলো তো ভাইয়া? উত্তর দিবা 5টা। কে কে? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক কানেক্টিভিটি আর মানুষের সক্ষমতা। এর মধ্যে কোনোটা ছাড়াই কিন্তু কোনোটা সচল না। কারণ তোমার কাছে হার্ডওয়্যার যদি না থাকে, হার্ডওয়্যার মানে কি? ডিভাইস বা যন্ত্র। এখন ডিভাইস যদি না থাকে তুমি চালাবাকে দিয়ে। দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি? যেটা ওই হার্ডওয়্যারটা পরিচালনা করে। এখন সফটওয়্যার না থাকলে পুরো হার্ডওয়্যারও যা, আমার কাছে পেনও তা। ধরো এই যে এই বোর্ডটা কিন্তু আমাদের একটা কি? ডিভাইস। এই বোর্ডের এই বডিটা, এই গ্লাসগুলো সবকিছু আমাদের হার্ডওয়্যার। কিন্তু এর মধ্যে যে সবকিছু পরিচালনা করতেছে আমরা বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন স্লাইড, এইগুলো কিন্তু পরিচালনা করতেছে বিভিন্ন সফটওয়্যার। তার মানে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলে না, হার্ডওয়্যার ছাড়া আবার সফটওয়্যার চলতে পারে না। সেম ভাবে ডেটা, এখন সবকিছুই ধরো আছে কিন্তু ডেটা নাই, তাহলে তুমি এইটা যোগাযোগ করবা কিভাবে? তুমি ধরো রাশিয়ায় ফোন দিবা বা আমেরিকায় ফোন দিবা, বা এখান থেকে তুমি বাসায় বসে যে আমার ভিডিওগুলো দেখতেছো, এগুলো দেখতেছো কিসের মাধ্যমে? অবশ্যই ডেটার প্রয়োজন আছে। তার মানে ডেটা ছাড়া কিন্তু সম্ভব না। এরপর আসো নেটওয়ার্ক কানেক্টিভিটি। এখন নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়া তুমি কেমনে করবা? নেটওয়ার্ক কানেক্টিভিটি তো অবশ্যই লাগবে, কারণ ইন্টারনেট ছাড়া তুমি দেখবা কিভাবে? সেটা হোক মোবাইলে, হোক ওয়াইফাইতে, হোক যে কোনো কিছুতে, তার মানে এইটা আমাদের লাগবে। এখন ধরো সবই আছে কিন্তু মানুষটা অশিক্ষিত, ফোন চালাইতে পারে না, ল্যাপটপ চালাইতে পারে না, ডিভাইসটা চালাইতে পারে না, ওর দিয়ে কোনো লাভ আছে? ও তো ওইটা কিছুই করতে পারবে না। তার মানে মানুষের সক্ষমতা না থাকলেও আমার এই বিশ্বগ্রাম সম্ভব না। তার মানে বিশ্বগ্রাম ধরার যে 5টা উপাদান, এই 5টা উপাদানে আমাদের প্রয়োজন। তবে সবচেয়ে প্রধান উপাদান যদি নিয়ে প্রশ্ন আসে তাহলে নেটওয়ার্ক কানেক্টিভিটি, যেহেতু এটা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলছে। আই থিঙ্ক বিশ্বগ্রাম নিয়ে কারো কোনো অসুবিধা নাই। যদি অসুবিধা থেকে থাকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও যে বিশ্বগ্রাম ধারণা নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা, আর বুঝতে পেরেছো কিনা। বিশ্বগ্রাম ধারণা বুঝতে পেরেছো কিনা বা কারো কোনো অসুবিধা আছে কিনা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও। দেখছি অনেকেই কমেন্ট করছো। সাইরা ইসলাম লিখছো আমার তো ফ্রেন্ডসই নেই। আই রে, তুমি তো একেবারে লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে আমাকে ইনবক্স করলে আইসিটি ক্লাসের পিডিএফ ইনশাআল্লাহ বাবা। এমনিতেও দিবে না, মেনশন না করলেও দিবে। এমনিতেও দিবে, মেনশন না করলেও দিবে। শান ভাইয়ের মন বড়, বলে সব লাভ নাই। এটা হচ্ছে ইউসিসির প্রোগ্রাম। ইউসিসির পক্ষ থেকে আমরা যে পিডিএফটা দিব, এই পিডিএফটা শুধুমাত্র ইউসিসির পেজে 10 জন ফ্রেন্ডকে মেনশন করে সেটা শেষে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে সেখানে দিলেই পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। সবাই ধুমাইয়া কমেন্ট করতে থাকো, নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আমরা পরবর্তী টপিকে চলে আসি ইনশাআল্লাহ। আশা করছি বিশ্বগ্রাম নিয়ে কারো কোনো অসুবিধা হবে না। এরপরে চলে আসো বিশ্বগ্রাম ধারণার সাথে কিছু কিছু সংশ্লিষ্ট উপাদান আছে, সেই সংশ্লিষ্ট উপাদান নিয়ে আমি আসলে মেইন বেসিক জিনিসগুলো জাস্ট বলে যাব। এই বিষয়গুলো তোমরা একটু জাস্ট আমি যে পিডিএফটা দিব, এই পিডিএফটা থেকে রিডিং করে গেলে তুমি পেরে যাবে। এখন আসো প্রথমে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিংটা কি? মনে রাখবা, একই ভৌগোলিক স্থানে অবস্থান না করেও, যেমন আমি এখানে আছি, তোমরা বাসায় আছো, এখন তুমি এখানে আমার ক্লাসগুলো বাসায় বসে বসে দেখতেছো অথবা কল দিচ্ছ, ভাইয়া কেমন আছেন, আমি বলতেছি ভালো আছি। এই যে যোগাযোগগুলো করতেছে, দেখো একই স্থানে কিন্তু নাই, একই ভৌগোলিক স্থানে নাই। এইরকম একই ভৌগোলিক স্থানে অবস্থান না করেও একে অপরের সাথে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হলে তখন সেটাকে আমরা বলবো
কি বলবো বলতো ভাইয়া? টেলিকনফারেন্সিং। এখন এই টেলিকনফারেন্সিং কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টেলিকনফারেন্সিং আর আরেকটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। কি বলতো ভাইয়া? একটা হচ্ছে টেলিকনফারেন্সিং আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো ভিডিও কনফারেন্সিং কোনটা? যেটা হচ্ছে তুমি দেখে দেখে যোগাযোগ রক্ষা করবা সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, যেমন ভিডিও কল, যেমন তোমরা আমার ক্লাসটা করতেছো। আর যেটা শুধু অডিওর মাধ্যমে শুনবা সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং বা অডিও কনফারেন্সিং। আই থিঙ্ক বুঝতে পারছো। টেলিকনফারেন্সিং হচ্ছে একই স্থানে অবস্থান না করে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা। তো এর মধ্যে যদি একে অপরের সাথে দেখে দেখে যোগাযোগ রক্ষা করো সেটা ভিডিও কনফারেন্সিং, আর না দেখে দেখে রক্ষা করলে সেটা হচ্ছে অডিও কনফারেন্সিং। আই থিঙ্ক এটা সবাই বুঝে গেছো। এটা যদি বুঝে থাকো এবার আসলে টেলিমেডিসিন কি। এই টেলিমেডিসিন হচ্ছে, মনে রাখবা, একই ভৌগোলিক স্থানে অবস্থান না করে যখন একে অপরের থেকে চিকিৎসা সেবা গ্রহণ করা হয় তখন সেটাকে বলা হবে টেলিমেডিসিন। যেমন তুমি বাংলাদেশে থেকে যদি আমেরিকান কোনো ডক্টরের থেকে চিকিৎসা নাও, কিসের মাধ্যমে নিবা? এটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বর্তমানে চিকিৎসা সেবা প্রদান করা হয় বা চিকিৎসা সেবা দেওয়া হয়। এই চিকিৎসা সেবাকে বলা হবে টেলিমেডিসিন। তাহলে যদি প্রশ্ন আসে টেলিমেডিসিন কাকে বলে, তুমি সুন্দর মতো উত্তর দিবা অনলাইনের সাহায্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করাকে টেলিমেডিসিন বলে। এইটা যদি বুঝে দাও তাহলে এখান থেকে খুঁটিনাটি আর কি কি পড়তে হবে সব আমার পিডিএফ এর মধ্যে থাকবে। এক কথায় আমি সব বেসিক গুলো বোঝাই দিচ্ছি, তুমি জাস্ট পিডিএফটা খুলে একবার রিডিং করবা এই ক্লাসটা করার পরে, তাই তোমার কাছে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি এইটা বুঝে থাকো আসো ই কমার্স কি আমরা সেটা বোঝার চেষ্টা করি। মনে রাখবা ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের ফুল মিনিং কি বলতো? ই কমার্সের ফুল মিনিং কি? ই কমার্সের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কমার্স। এই ইলেকট্রনিক কমার্স কাকে বলে? মনে রাখবা অনলাইনের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকেই ই কমার্স বলে। ই কমার্স কাকে বলে? অনলাইনের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকেই ই কমার্স বলে। অর্থাৎ ধরো আমি একটা কিছু পোস্ট করলাম যে বিক্রি করবো, তুমি বললাম কিনবো ভাই, তাইলে এই যে অনলাইনের সাহায্যে কেনা বেচা করলাম এটাই হচ্ছে ই কমার্স। এই ই কমার্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? চারটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে বি টু বি। কি বলতো? বি টু বি। একটা হচ্ছে বি টু সি, একটা হচ্ছে সি টু বি, আর একটা হচ্ছে সি টু সি। তাহলে আমি আবার বলছি, ই কমার্সের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স কাকে বলে? অনলাইনের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে ই কমার্স বলে। এই ই কমার্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বি টু বি, বি টু সি, সি টু বি, সি টু সি। এখানে বি ফর বিজনেস, বি ফর কি বলতো? বিজনেস। আর সি ফর হচ্ছে কনজিউমার। যখন কোনো ব্যবসায়ী থেকে কোনো ব্যবসায়ী কেনা বেচা করবে তখন সেটাকে আমরা বলবো বি টু বি। যখন কোনো ব্যবসায়ী থেকে কোনো ভোক্তা কিনে সেটা ভোগ করবে তখন সেটাকে আমরা বলবো বি টু সি। আর যখন কোনো ভোক্তার থেকে বা উৎপাদকের থেকে কিনে ব্যবসা করবে তখন সেটাকে আমরা বলবো সি টু বি। আর যখন কোনো উৎপাদকের থেকে কোনো ভোক্তা ডিরেক্ট সেটা ক্রয় করে সেটা ভোগ করবে তখন সেটাকে আমরা বলবো সি টু সি। আই থিঙ্ক ই কমার্সের প্রকারভেদ কি বা এগুলা কাকে বলে এটা সবাই বুঝে গেছো। এটা যদি বুঝে থাকো এরপরে খেয়াল করে দেখো আমাদের আছে কি ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি এটা কিন্তু সবাই বুঝে গেছো যে আমরা যখন ফ্রি ভাবে অন্য কোনো কোম্পানির আন্ডারে না থাকে, আমাদের স্বাধীন মতো নির্দিষ্ট অফিসে না বলে যখন অন্য কোনো জায়গায় কাজ করি তখন সেটাকে আমরা কি বলে বলতো? সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলি। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটাতে আমরা কি করি, এইটাতে আমরা নির্দিষ্ট মানুষের কাজ করে, এটা হচ্ছে আমাদের যে কোনো জায়গার আন্ডারে কাজ করে, এটা হচ্ছে পার্থক্য। এরপর আসবে আমাদের বুলেটিন বোর্ড। বুলেটিন বোর্ড কি? বুলেটিন বোর্ড হচ্ছে একটা সিস্টেম যেখানে একটা নির্দিষ্ট কেন্দ্রীয় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সাথে থাকে, তার সাথে অন্যান্য কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সমূহ সংযুক্ত থেকে যোগাযোগ রক্ষা করে। এই যে একটা সেন্ট্রাল কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত থেকে যোগাযোগ রক্ষা করতেছে, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় বুলেটিন বোর্ড। যেমন ধরো আমাদের ইউসিসি শিক্ষা পরিবার বা ইউসিসি কোচিং সেন্টার, এটার একটা সেন্ট্রাল লিডার আছে, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার, এরপরে আমাদের পরিচালক স্যার। তো তাদের কাছে মনে করো সব কিছু চাবিকাঠি, তারা হচ্ছে একটা কম্পিউটার নিয়ে বসে আছে। ওই কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারকে কানেক্ট করলো, ধরো আমাদের অ্যাকাউন্টস কানেক্ট করলো, আমাদের শীট তারা তৈরি করতেছে তাদের কানেক্ট করলো, টিচারদের লিস্টের, এক কথায়
এইরকম একটা পাওয়ারফুল কম্পিউটারের সাথে বা একটা সেন্ট্রাল কম্পিউটারের সাথে যখন অন্যান্য কম্পিউটার সংযুক্ত থেকে যোগাযোগ রক্ষা করবে, তখন সেটাকে আমরা বলবো বুলেটিন বোর্ড। আই থিঙ্ক বুলেটিন বোর্ড কি এটা সবাই বুঝে গেছো। এবং সর্বশেষে আসবে আমাদের ব্লগ। ব্লগ কি? ব্লগ হচ্ছে একটা অনলাইন ভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। তুমি যখন নিজেই নিউজ কালেক্ট করবে এবং নিজেই একটা ওয়েব পোর্টাল খুলে নিউজ পাবলিশ করতে থাকবা, তখনই সেটাকে বলা হয় ব্লগ। তো এই হচ্ছে বেসিক গেল এগুলার বিস্তারিত আমার শিটে আছে। জাস্ট তুমি এটা বুঝে যদি থাকো তাহলে শিটটা একবার রিডিং করলেই পেরে যাবো। এরপরে আমরা যে টপিকটা লিখেছি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কি লিখেছি বলতো ভাইয়া? ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটি কি? মনে রাখবা, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা পরিবেশ ক্রিয়েট করা যেটা প্রকৃতপক্ষে বাস্তব না, কিন্তু বাস্তবের মতো ফিল দিবে। ধরো তোমার কক্সবাজার যাইতে মন চাচ্ছে, তুমি কি করবা? এইখানে মাথায় দিয়ে চোখ দিয়ে পুরো একটা হেড মাউন্টেড ডিসপ্লে লাগাই নিবা, গ্লাস লাগাই নিবা, হাতে কি পরবা? তুমি হচ্ছে হাতে হ্যান্ড গ্লোভস পরবা, পুরো বডিতে স্যুট পরবা। এইটা দিয়ে তুমি বাস্তবের মতো ফিল পাবা। তুমি দেখবে আমি কক্সবাজার ঘুরতেছি, এমনি করবে মনে হবে পানি লাগতেছি, তোমার হাতের গ্লোভসটা সেই ফিল দেবে। পানিগুলো উড়ে উড়ে আসতেছে, বাতাস এসে লাগতেছে, ওই বডি স্যুটটা তোমাকে সেই ফিল দেবে। তো এইরকম কৃত্রিম পরিবেশ একটা তৈরি করলে সেই পরিবেশকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি। তো যদি প্রশ্ন আসে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, তুমি কি লিখবা? প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। আর এই ভার্চুয়াল রিয়েলিটির উপাদান আছে মোট 4টা। কয়টা উপাদান আছে ভাইয়া বলো তো? 4টা। এর মধ্যে প্রথমে আসবে ইফেক্টর। কি আসবে? ইফেক্টর। এরপর আসবে রিয়েলিটি সিমুলেটর। কি আসবে? রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর। এগুলো লিখতে হবে না, কারণ যারা মেনশন করতেছো তারা মেনশনটা আমি শেষেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই মেনশনের স্ক্রিনশটটা দিলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনস্ট্যান্ট রাত্রে অথবা কালকে সকালে পিডিএফটা পাঠাই দিব। সো এটা লিখতে হবে তোমাদের। এবং সর্বশেষ আমাদের এখানে আসবে অ্যাপ্লিকেশন এবং তারপরে আসবে আমাদের জিওমেট্রি। কি আসবে বলতো ভাইয়া? জিওমেট্রি। তাহলে আমরা দেখলাম আমাদের ভার্চুয়াল রিয়েলিটির উপাদান 4টা। একটা হচ্ছে ইফেক্টর, একটা হচ্ছে রিয়েলিটি সিমুলেটর, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে জিওমেট্রি। এখন ইফেক্টর বলতে কি বোঝায়? ইফেক্টর বলতে আসলে ডিভাইস সমূহকে বোঝায়। যে ডিভাইসগুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করি সেইগুলোই হচ্ছে ইফেক্টর। এই ইফেক্টর মূলত 3টা ব্যবহার করা হয়। কয়টা? 3টা। একটা হচ্ছে এইচএমডি। কি বলতো? এইচএমডি। একটা হচ্ছে ডেটা গ্লোভস। কি বলতো? ডেটা গ্লোভস। আর একটা হচ্ছে বডি স্যুটস। কি বলতো ভাইয়া? বডি স্যুটস। এখন এই যে ডেটা গ্লোভস যেটা আমরা হাতে পরি, বডি স্যুটস যেটা আমরা শরীরে পরি, আর এইচএমডি যেটা আমরা পুরো মাথায় গ্রাফস করি। প্রশ্ন আসতে পারে এইচএমডির ফুল মিনিং কি? এইচএমডির ফুল মিনিং হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। কি বলতো ভাইয়া? হেড মাউন্টেড ডিসপ্লে। এখন এটা সুবিধা কি অসুবিধা কি এগুলো প্রশ্ন আসতে পারে। সুবিধা কি? দেখো, বর্তমানে আমরা যে কোনো প্রযুক্তির ক্ষেত্রে, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রশিক্ষণ নিতে পারি, বা আমাদের সামরিক ক্ষেত্রে অথবা আমাদের যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি কোনো ঝুঁকি ছাড়া। আবার অসুবিধা হচ্ছে এটা ব্যয়বহুল, আমাদের মানসিক শারীরিক সব দিক থেকে ক্ষতি করে। তো সুবিধা অসুবিধা সবকিছু আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট একবার রিডিং করে নিলেই হয়ে যাবে। তো আই থিঙ্ক ভার্চুয়াল রিয়েলিটি কি এটা সবাই বুঝে গেছে। যদি না বুঝে থাকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। ভার্চুয়াল রিয়েলিটি বুঝতে পেরেছো কিনা এটা একটু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও। সবাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে এটা বুঝতে পেরেছো কিনা, যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। এখান থেকে প্রশ্ন আসতে পারবা কিনা একটু সবাই কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও। ওকে, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আই থিঙ্ক কারোরই কোনো প্রবলেম আর নাই। এখন এটা বুঝে থাকলে এরপরের টপিক আসো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই ওয়ার্ডটা সম্পর্কে আসলে এখন আমরা সবাই অবগত আছি যে এআই কি। এআই ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি এটা
মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের সাহায্যে রূপ দেওয়াই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ দেখো, এখন আমরা রোবট বানাচ্ছি, এখন আমরা কোনো কিছু মেসেজ লেখাবো, চ্যাট জিপিটি লেখাইতে পারতেছি, যে কোনো কিছু করতেছি আমরা কিসের সাহায্যে? এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা মাধ্যম যার সাহায্যে আমি কি করি, আমি আমাদের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপ দিই বা বাস্তবে রূপ দিই। তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে এটা তো বুঝে গেছো যে যে কোনো কিছু মানুষের চিন্তা ভাবনা সেগুলোকে যদি আমি কম্পিউটারের সাহায্যে রূপ দিই তখন সেটাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ কি কি, এই কাজগুলো আমি সেটার মধ্যে আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা আমি একটা কিছু রোগ নির্ণয় করলাম। এখন ওই রোগ নির্ণয়ের ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যে সিদ্ধান্ত নিবে, যেমন এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটা রোগ নির্ণয় করে সেখানে কি চিকিৎসা দেওয়া যায়, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্ত দিয়ে নিবে, তাকে বলা হবে এক্সপার্ট সিস্টেম। কি বলা হবে বলতো ভাইয়া? এক্সপার্ট সিস্টেম। তাহলে এক্সপার্ট সিস্টেম কি? কৃত্রিম বুদ্ধিমত্তার আন্ডারে যে সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্তগুলো যে সিস্টেমটা নেবে সেটাই হচ্ছে আমাদের মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে এটা আই থিঙ্ক সবাই বুঝে গেছো, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। এটা যদি বুঝে থাকো তাহলে এরপরের টপিকে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। দেখো এরপরের টপিকে কি আছে? রোবোটিক্স। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির এমন একটা শাখা যে শাখায় রোবটের দেহের আকার, আকৃতি এবং গঠন নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা রোবোটিক্স বলি। রোবোটিক্স কাকে বলে? প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, কার্যপ্রণালী ও কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। তাহলে রোবোটিক্স কাকে বলে এটা তো বুঝে গেছি যে এটা একটা প্রযুক্তি শাখা যেখানে রোবটের দেহের আকার, আকৃতি, গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করে। এখন রোবটটা তাহলে কি? আমরা দেখি রোবট কি। মনে রাখবা, রোবট ওয়ার্ডটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। কোন ওয়ার্ড বলতো? ইংলিশ ওয়ার্ড। বাট এই ওয়ার্ডটা আসছে একটা স্লাভিক ওয়ার্ড থেকে। কোন ওয়ার্ড থেকে? একটা স্লাভিক ওয়ার্ড থেকে। স্লাভিক ওয়ার্ডটার নাম হচ্ছে রোবোটা। কি বলতো? রোবোটা। এই স্লাভিক ভাষায় রোবোটা শব্দের অর্থ হচ্ছে শ্রমিক বা দাস। কি বলতো? শ্রমিক বা দাস। এখন এই যে শ্রমিক বা দাস বা রোবট বা রোবোটার আন্ডারে বা এই নাম থেকেই কেন রোবট নামটা দেওয়া হইলো? কারণ আগের সময়ে দাস প্রথা ছিল, স্লেভারি সিস্টেম ছিল। ওই সময়ে দাসদেরকে, অর্থাৎ মানুষের একটা শ্রেণী ছিল যাদেরকে দাস বলা হইতো, দাসদের কেনা বেচা করা হইতো। তুমি যেমন তুমি একটা ডিভাইস কিনে সেটাকে ভেঙে ফেলতে পারো, কিছু আসে যায় না, ওইরকম মানুষকেও তখন ইউজ করা হইতো এইভাবে। তো ওইটা এখন আর নাই, কিন্তু এখন বর্তমানে দেখো ডিভাইস আমরা রোবট তৈরি করতেছি। রোবটটা দেখতে মানুষের মতোই। এই রোবটটা কি করতেছে? তুমি কিনে আনতেছো, কিনে এনে ওই মানে একদম ওই দাসকে যেভাবে ইউজ করতে সেভাবে ইউজ করতে পারতেছো। ওটাকে ভেঙে ফেললেও কেউ তোমাকে কিছু বলবে না। এই জন্য বর্তমানে রোবটের নামটা এই নাম থেকে নামকরণ করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া রোবট তাহলে কাকে বলে? রোবট কাকে বলে? রোবটের সংজ্ঞা দিয়ে দিচ্ছি, দেখো। রোবট হলো মানুষের মতো একটা স্বয়ংক্রিয় মেশিন। কি বলতো? মানুষের মতো একটা স্বয়ংক্রিয় মেশিন যা মানুষের অনুরূপ কাজ এবং চেতনা প্রকাশ করতে পারে। এটা শীটের মধ্যে সংজ্ঞাটাও দিয়ে দিচ্ছি যে রোবট কাকে বলে। রোবট হলো এমন একটি স্বয়ংক্রিয় মেশিন যা মানুষের অনুরূপ কাজ এবং চেতনা প্রকাশ করতে পারে। এখন রোবটকে কোন কোন কাজে ব্যবহার করা যায়, এর সুবিধা কি, এর অসুবিধা কি, এইগুলোও দেওয়া আছে। জাস্ট একবার দেখে নেবে, ইনশাআল্লাহ এইটা নিয়েও আর প্রবলেম হবে না। এগুলো আসলে থিওরি, তো প্রথম অধ্যায়ে আসলে পড়ানোর কিছু নাই, থিওরি। আমি জাস্ট তোমাকে টোটাল বেসিক গুলো দিয়ে দিচ্ছি বা টোটাল টপিক গুলার একটা বেসিক আলোচনা করে দিচ্ছি, এবং এর বিস্তারিত সকল কিছু এবং আমার আলোচনার সকল কিছু আমার শীটের মধ্যে, আমার পিডিএফ এর মধ্যে আমি রেখে দিছি। যেটা পেতে হইতে গেলে তোমাকে অবশ্যই 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে। কয়জনকে? এই কমেন্ট সেকশনে 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে। মেনশন করে 01765563456 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ওই স্ক্রিনশট গুলো পাঠাই দিলে ইনশাআল্লাহ আমি তোমাকে ওই নাম্বার থেকেই আবার পিডিএফটা ব্যাক করে দিব। ঠিক আছে? তো তোমাদের জন্য পুরো পিডিএফটা আমি রেডি করে রাখছি। এই নাম্বারে তুমি 10 জন ফ্রেন্ডকে মেনশন করে যদি ওইটা ওই স্ক্রিনশটটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দাও, তাহলে আমি তোমাকে অবশ্যই পিডিএফটা সেন্ড করে দেবো। তো চলে আসো ক্রায়ো সার্জারি কি। ক্রায়ো সার্জারি আসলে 26 ব্যাচে আর না আসার সম্ভাবনাই বেশি। আমাদের সিলেবাস থেকে টপিকটা বাদ দিয়েছে, তো আমি একটু পরেই দিচ্ছি। ক্রায়ো সার্জারি আসছে আসলে দুইটা গ্রিক শব্দ, একটা হচ্ছে ক্রায়ো আর একটা হচ্ছে সার্জারি থেকে।
এইটা আসলে একটা চিকিৎসা পদ্ধতির নাম। ক্রায়ো শব্দের অর্থ নরমালি হচ্ছে যা, সার্জারি শব্দের অর্থ যা। এইটা একসাথে করলে যেই শব্দটা আসার কথা সেই শব্দ কিন্তু আসবে না। কি আসবে? যেমন ক্রায়ো শব্দের অর্থ অত্যন্ত শীতল হাত, আর এটা হচ্ছে হাতের কাজ, তাহলে কি আসছে? শীতল হাতের কাজ। আমি আবার বলতেছি ক্রায়ো শব্দের অর্থ অত্যন্ত শীতল বা ঠান্ডা, আর সার্জারি শব্দের অর্থ হাতের কাজ। তাহলে কি শীতল হাতের কাজ না? এটা একটা চিকিৎসা পদ্ধতির নাম। এই চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত শীতল এবং ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে দেহের রোগাক্রান্ত এবং দুর্বল কোষগুলোকে ধ্বংস করা হয়। যেমন আমার শরীর কি নিয়ে গঠিত বলতো? আমাদের শরীর কিন্তু বিভিন্ন কোষ নিয়ে বা টিস্যু নিয়ে গঠিত, তাই তো? এখন এর মধ্যে হঠাৎ একটা কোষ কি হইতে পারে? একটা কোষ কিন্তু হঠাৎ আক্রান্ত হইতে পারে। তো এটা আক্রান্ত হইলে পাশেটা আক্রান্ত হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এমনি করে আক্রান্ত হইতে হইতে থাকবে। তো এইটা থেকে বাঁচার উপায় কি? গ্যাস, বিভিন্ন গ্যাস আছে, সেই গ্যাসগুলো ব্যবহার করে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় এই গ্যাসগুলো ব্যবহার করে এই কোষগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, যাতে আশেপাশের কোষগুলো ভালো থাকে। এই যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ক্রায়োসার্জারি। তাহলে যদি প্রশ্ন আসে ক্রায়োসার্জারি কাকে বলে? ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যন্ত শীতল ও ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে দেহের রোগাক্রান্ত এবং দুর্বল কোষগুলোকে ধ্বংস করা হয়। আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে সেটা অবশ্যই জানাবা। আর এইখানে তাপমাত্রা আসলে কতটুকু নামানো হয়? এটা হচ্ছে -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এখানে নামানো হয়। যদি না বুঝে থাকে এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এখান থেকে আর কি করতে হবে? আর করতে হবে এখানে কোন কোন গ্যাস ব্যবহার করে, যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড, ডাইমিথাইল ইথার, অক্সিজেন, প্রোপেন, নাইট্রোজেন, এই গ্যাসগুলো আমাদের এখানে ব্যবহার করা হয়। আর এই সবগুলো আমি আমার শিটে, আমার পিডিএফ এ দিয়ে রাখছি। সুতরাং তুমি যদি পিডিএফটা একবার, আমার এই ক্লাসটার বেসিকটা আমি বুঝাই দিচ্ছি, আর পিডিএফটা একবার পড়বা। এর সুবিধা কি, এর অসুবিধা কি, এর কি কি কাজ আছে, এর কি কি কাজ নাই, কি কি প্রশ্ন আসবে, সবকিছু তুমি পেরে যাবা। শুধু এটা ক্লাসটা করবা আর পিডিএফটা দেখবা। আর এই পিডিএফটা পাইতে গেলে অবশ্যই কি করতে হবে? তোমাকে কমেন্ট সেকশনে তোমার 10 জন ফ্রেন্ডকে মেনশন করে সেটার স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। ইনশাল্লাহ ওই হোয়াটসঅ্যাপে আমি আবার পিডিএফটা পাঠিয়ে দিব। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো আসো, আমি আবার পরবর্তী টপিকে চলে আসি। পরবর্তী টপিকের নাম কি দেখো তো? বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেট্রিক্স। খেয়াল করে দেখো, আমার এই যে বায়োমেট্রিক্স, এইটা কিন্তু দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত, একটা বায়ো আর একটা হচ্ছে মেট্রিক্স। বায়ো শব্দের অর্থ জীবন আর মেট্রিক্স শব্দের অর্থ পরিমাপ। তাহলে বায়োমেট্রিক্স অর্থ কি? জীবনের পরিমাপ। এখানে জীবনের পরিমাপ বলতে বোঝাচ্ছে কোন মানুষের বা কোন জীবের দেহের গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। যেমন ধরো আমি আমার ফিঙ্গারপ্রিন্টকে আরেকজনের সাথে মিলবে না। তাহলে এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মাধ্যমে আমাকে অন্যান্য মানুষের থেকে আলাদা করা হচ্ছে, এই প্রযুক্তিটাই মূলত বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে একটা জীবের দেহের গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। দেহের কোন কোন বৈশিষ্ট্যের উপর বলতো? দেহের গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেটাই হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। আর বায়ো ইনফরমেট্রিক্স কি? এটা কিন্তু জীববিজ্ঞানের যত সমস্যা আছে, সকল সমস্যা কম্পিউটারের সাহায্যে সমাধান করা হইলে বা আলোচনা করা হইলে সেটাকে আমরা বলবো বায়ো ইনফরমেট্রিক্স। তার মানে এইটাও কিন্তু জীববিজ্ঞানের সমস্যাগুলোকে সমাধান করে, কিন্তু শুধুমাত্র শনাক্ত করার ক্ষেত্রে। আর এটা টোটাল জীববিজ্ঞানের সমস্যা নিয়ে আলোচনা করে, এটাকে বলা হবে বায়ো ইনফরমেট্রিক্স। দুইটার মধ্যে বেসিক পার্থক্য এতটুকুই। তাহলে বায়োমেট্রিক্স কি আর বায়ো ইনফরমেট্রিক্স কি, এটা আই থিঙ্ক বুঝে গেছো। না বুঝতে ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কারণ এটা হচ্ছে ওয়ান শট ক্লাস। আমরা বেসিক জিনিসগুলো তোমাকে বলতেছি, আর খুঁটিনাটি বিষয়গুলো আমরা পিডিএফ এর মধ্যে রেখে দিছি। সো এখানে বেসিক জিনিসটা বুঝে পিডিএফটা করলেই তুমি বুঝে যাবা। আর এই পিডিএফটা পাইতে গেলে অবশ্যই তোমাকে 10 জন ফ্রেন্ডকে মেনশন করে এখানকার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস করে আমাকে সেটা জানাইতে হবে, তাহলে আমি ওই নাম্বারে তোমাকে পাঠিয়ে দিব। এখন আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। মনে রাখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা প্রযুক্তি। এই প্রযুক্তিতে কি করা হয়? ধরো একটা জীব আর একটা জীব, একটা জীবের দেহের যে ডিএনএ এর মধ্যে প্রোটিন থাকে, ডিএনএ এর মধ্যে যে প্রোটিন থাকে,
আরেকটা জীবের ডিএনএ ডিএনএর মধ্যে যে প্রোটিন থাকবে এই দুইটা সমন্বয় করে নতুন বৈশিষ্ট্যের আরেকটা জীব তৈরি করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আই থিংক এটাও বুঝে গেছো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি যদি প্রশ্ন আসে তাহলে কি লিখবা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রযুক্তি যেখানে একটি জীবের দেহের ডিএনএ প্রোটিনের সাথে অন্য একটি জীবের দেহের ডিএনএ প্রোটিনের সমন্বয় করে নতুন বৈশিষ্ট্যের জীব তৈরি করা হয়। এটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি সবকিছুরই কিন্তু আগেই বলে দিচ্ছি এটা ওয়ান শট ক্লাস, আর থিওরি আসলে এত ভেঙে বোঝানোর কিছু নাই। আমি প্রত্যেকটা টপিক কি তোমাকে বেসিকটা একটু বলে দিচ্ছি, আর এর বিস্তারিত কি কি করতে হবে, এর সুবিধা অসুবিধা এবং ম্যাটেরিয়াল সবকিছু পিডিএফ এর মধ্যে লিখে দিচ্ছি। যারা 10 জন ফ্রেন্ডকে মেনশন করে 01765563456 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে আমি এই যে ভাইয়া আপনার ক্লাসে অথবা ইউসিসির ক্লাসে 10 জন ফ্রেন্ডকে মেনশন করে দিছি, আমি তাহলে সাথে সাথে তাকে পিডিএফটা পাঠাই দিব। সো লেটস স্টার্ট নাও। সবাই লাইভটা শেয়ার করো আর কমেন্ট সেকশনে এসে সব ফ্রেন্ডদেরকে মেনশন করে ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবো। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাসের একদম সর্বশেষ যে টপিকটি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের ক্লাস। আর প্রথম অধ্যায় থিওরি, তোমরা জানো এটা গল্প টাইপের। এটা আসলে ওইভাবে তোমাকে পড়ানোর মতো বা বোঝানোর মতো কিছু নাই। তারপরেও অনেক বেশি সময় আমাদের হাতে থাকলে আমরা একদম ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াইতাম। কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, আমি এগুলো এত বেশি ভেঙে পড়াইয়া এত বেশি ইনফরমেশন দিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমি প্রত্যেকটা টপিক জাস্ট বেসিকটা কি জিনিসটা কি তোমাকে বোঝাই দিচ্ছি, এখান থেকে কি কি করতে হবে সেটা বলে দিচ্ছি, আর বাকি সবকিছু তো শীটের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। এখন চলে আসো ন্যানো টেকনোলজি। এই যে ন্যানো টেকনোলজির ন্যানো ওয়ার্ডটা দেখছো না, এই ন্যানো ওয়ার্ডটা আসছে গ্রিক শব্দ ন্যানাস থেকে। কি থেকে বলতো? ন্যানাস থেকে। গ্রিক ভাষায় এই ন্যানাস শব্দের অর্থ বামন। কি বলতো? বামন। ওই যে কথাই আছে না, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, তার মানে কি তুমি ছোট আর সে হচ্ছে বড়, চাঁদ হচ্ছে বড়। তো এই ছোট বড় কনসেপ্ট থেকে এই ন্যানো শব্দটা নেওয়া হয়েছে। ন্যানো টেকনোলজি হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ডিভাইসকে ছোট থেকে বড় করা যায় বা বড় থেকে ছোট করা যায়। তাহলে যদি সংজ্ঞা আসে যে ন্যানো টেকনোলজি কাকে বলে, তুমি লিখবা ন্যানোমিটার স্কেলে যে কোনো ডিভাইসকে আণবিক পর্যায়ে ব্যবহার করা বা পরিবর্তন করাই হচ্ছে ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজির পরিমাপের একক কি তাহলে? ন্যানোমিটার। কি বলতো? ন্যানোমিটার। এখন ন্যানোমিটার থেকে একটা প্রশ্ন বারবার আসে যে 1 মিটার সমান বা 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? মনে রাখবে 1 ন্যানোমিটার 10 টু দি পাওয়ার -5 মিটার। এই প্রশ্নটা বারবার আসে, এটা একটু মাথায় রাখবা। আর এই ন্যানো টেকনোলজিকে আমরা দুই ভাগে ভাগ করি। দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টপ ডাউন, আর একটা হচ্ছে বটম আপ। কি বলতো? বটম আপ। এখানে টপ ডাউন বলতে বোঝাচ্ছে বড় ডিভাইসকে যদি ছোট করা হয় এবং আপডেট করা হয় তাহলে সেটাকে আমরা বলবো টপ ডাউন প্রযুক্তি। যেমন আমাদের সময় একটা টাইমে ছিল, অনেক আগে বড় ফোন ছিল, ঘরের মধ্যে হ্যালো এমন করে কথা বলা লাগতো। এরপরে আরো ছোট হইতে এখন একেবারে আমাদের ঘরের মধ্যে মোবাইল ফোন চলে আসছে। ছোট হয়ে গেছে কিন্তু দেখো পাওয়ারটা কিন্তু বাড়ছে। এইভাবে কোনো ডিভাইসকে যদি আপডেট করার জন্য বড় থেকে ছোট করা হয় আমাদের প্রয়োজন, তখন সেটাকে বলা হবে টপ ডাউন প্রযুক্তি। আর যদি কোনো ছোট ডিভাইসকে অনেক বেশি বড় করা হয় তখন সেটাকে আমরা বলবো বটম আপ প্রযুক্তি। আই থিংক এইটাও সবাই বুঝে গেছো। যদি না বুঝে থাকো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে আমাদের ন্যানো টেকনোলজি এটা কি বুঝতে পেরেছো কিনা। একটু কষ্ট করে সবাই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও। সবাই একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাও যে এটা বুঝতে পেরেছো কিনা। ন্যানো প্রযুক্তি তাহলে কি? কোন ডিভাইসকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় করা, এক কথায় ন্যানোমিটার স্কেলে কোনো কিছু পরিমাপ করা বা ব্যবহার করাই হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। এটা সংজ্ঞা, ব্যবহার, সুবিধা অসুবিধা সব পিডিএফ এর মধ্যে আছে। তো আমি আবার বলে দিচ্ছি, আর এখান থেকে আমাদের ব্যবহার কথাগুলো করতে হবে। এই সকল বিষয়গুলো আমি পিডিএফ এর মধ্যে সুন্দর মতো সাজাই দিয়েছি। দেখো আমাদের এখানে আমরা যে ক্লাসটা তোমাদের নিচ্ছি, এই ক্লাসটা কিন্তু আমাদের আইসিটি প্রথম অধ্যায়ের উপরে। কিসের উপরে বলতো? আইসিটি প্রথম অধ্যায়ের উপরে। আর আইসিটি প্রথম অধ্যায়ে আমরা কি দেখছি বলতো? আমরা রাখছি হচ্ছে একদম
থিওরির যে মূল টপিক সেই মূল টপিক গুলো। এখন তোমরা খুব ভালো করেই জানো যে আইসিটি প্রথমত থিওরি তোমরা নিজেরা পড়ে নিতে পারবে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে একটু টাফ হয়ে যাবে নিজেদের গোছাই নেওয়া। তো আমার কাজ হচ্ছে গোছাই দেওয়া। এখন আমি যদি সব খুঁটিনাটি তথ্য লিখে লিখে পড়াইতে চাই, বুঝে গেলে আমার টাইম ওয়েস্ট হবে। এই জন্য আমি প্রত্যেকটা টপিকের একদম বেসিক গুলা আলোচনা করেছি। বেসিক গুলা আলোচনা করা বলতে কি জিনিসটা কি শর্টে তোমাদের বলে দিয়েছি, আর বিস্তারিত সবকিছু শিখে দিয়ে দিয়েছি, নিজে নিজে করে নিবা। দ্বিতীয় অধ্যায়টা সেম কাজ করবো। প্রত্যেকটা টপিক কি আমি তোমাকে জাস্ট বিস্তারিত না বলে আমি জাস্ট বেসিকটা বলে দিব, এরপরে তোমাকে পিডিএফটা দিতে